সেটা পরে দাগাইতেছি, তুমি ইংলিশ রিডিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন আমি যেটা বললাম যে ভিডিওটা সবাই অন রাখো, এটা আমাদের ক্লাস নিতে সুবিধা হয়। তোমরা বুঝতে পারছো কিনা বা বুঝতে না পারছো কিনা তোমাদের দেখে আমরা সেটা বুঝতেও পারবো, আর তাছাড়া তোমরা তো বলবাই, না বুঝলে তো অবশ্যই বলবা। তো আমরা এখন ক্লাস তাহলে শুরু করে দিচ্ছি, কেমন? আর আমি যোগাযোগ করেছি যারা জয়েন করেছে, আর তোমরা যারা এখনো জয়েন করেনি তাদেরকে তোমরা মেসেজ দিয়ে বলো যাতে জয়েন করে, ঠিক আছে? আরেকজন জয়েন করেছে। তোমরা নামের পাশে রোলগুলো লিখে দিলে কিন্তু ভালো হতো। কালকে আমি নোটিশে বলে দিয়েছিলাম যে পার্টিসিপেন্ট বক্সে নামের পাশে রোলটা লিখে দিতে। আচ্ছা ঠিক আছে। এখন আমি তাহলে তোমরা মোটামুটি আর আর কি কেউ আসবে? ওকে, তাহলে আমরা ক্লাসে চলে যাচ্ছি। যেটা আজকে আমরা যে চ্যাপ্টার পড়াবো, তোমাদের শেয়ার স্ক্রিনে চলে যাচ্ছি আমরা এখন। আচ্ছা, হ্যালো, তোমরা দেখতে পাচ্ছ? সবাই দেখতে পাচ্ছ? জি মিস। সবাই ভিডিও অন করো। হ্যালো, সবাই ভিডিও অন রাখো। ভিডিও অন রাখো সবাই। হ্যালো, তোমরা কি শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, ভিডিওটা অন করো তো, সবাই ভিডিওটা অন রাখো, অসুবিধা নাই। এমনি মিউট করে রাখো, সাউন্ড মিউট, কিন্তু ভিডিওটা অন রাখো সবাই। মিস আমি তো বাহিরে আছি, ভিডিও অন করে রাখাটা একটু প্রবলেম। সবার তো আর প্রবলেম নাই, যাদের প্রবলেম নাই তোমরা ভিডিওটা অন করে রাখো। আমি কিন্তু ক্লাসের শুরুতেই এটা বলেছি, অসুবিধা নাই তো কোনো, ভিডিও অন রাখলে কোনো অসুবিধা নাই, ঠিক আছে? ওকে, ঠিক আছে। দেখো আমাদের ক্লাসের শুরুতে যেটা আমরা বলছি যে আমার পরিচিতি এখানে দেওয়া আছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তোমাদের নিগার সুলতানা ম্যাডাম আমি, এবং আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। তো পরে যেটা আছে যে ঢাকা ওমেন কলেজের পক্ষ থেকে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি অনলাইন ক্লাসে, ঠিক আছে? তোমাদের আজকের ক্লাস হচ্ছে, তোমরা হচ্ছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের, তোমরা বিবিএ অনার্স থার্ড ইয়ারের, ঠিক আছে? তো তোমাদের যে সাবজেক্টটা আমি আজকে পড়াবো সেটা হচ্ছে মার্কেটিং ম্যানেজমেন্ট, সেটা হচ্ছে মার্কেটিং ম্যানেজমেন্ট। তো তোমাদের সাবজেক্ট কোড হচ্ছে তোমার 232615, ঠিক আছে? এবং তোমাদের চ্যাপ্টার হচ্ছে 6, ষষ্ঠ চ্যাপ্টার। সেখানে তোমার সেটিং প্রোডাক্ট স্ট্র্যাটেজি, তার মানে তোমার কি পণ্যের যে একটা তোমার ইয়ে করা, কৌশল নির্ধারণ, ঠিক আছে? পণ্যের কৌশল নির্ধারণ, এটা হচ্ছে তোমাদের চ্যাপ্টারের নাম। ওকে, তো তোমাদের এখানে টাইম, ডেট, স্টুডেন্ট সংখ্যা সবই দেয়া আছে, ঠিক আছে? তো হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ তো, তাই না? আচ্ছা, পরের ইয়েতে আমরা চলে যাচ্ছি টপিকসে।
পরে যেটা আছে, আচ্ছা আরো একজন ক্লাসে ঢুকছে। হ্যাঁ, পরের যে টপিকসটা আছে সেটা আমরা আজকে দেখব, সেটা হচ্ছে বলতো এখানে কি লেখা আছে? হ্যালো, কি লেখা আছে এখানে? কি দেখতে পাচ্ছ তোমরা? ভোগ্যপণ্য কাকে বলে? ভোগ্যপণ্য সংক্রান্ত তথ্য। হ্যাঁ ম্যাডাম হ্যাঁ, ভোগ্যপণ্য কাকে বলে আরেকটা প্রশ্ন আছে। হ্যাঁ, ভোগ্যপণ্যের বিপণন পদ্ধতি গুলো কি কি? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আলোচনায় যাচ্ছি। দেখো, ভোগ্য পণ্য কাকে বলে, ঠিক আছে, এবং ভোগ্য পণ্যের বিপণন পদ্ধতিগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে যেটা আছে যে ভোগ্য পণ্য, হ্যাঁ ভোগ্য পণ্য বলতে আসলে কি বোঝায়? ভোগ্য পণ্য কিন্তু একেবারেই তোমার একটা পরিচিত শব্দ, এবং তোমরা সবাই জানো যে ভোগ্য পণ্য ছাড়া কি চলা যায়? চলা যায় না। আমাদের এই দৈনন্দিন জীবনে কিন্তু ভোগ্য পণ্য ছাড়া মোটেই চলা যায় না। এখন এই ভোগ্য পণ্যের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে তোমার কাস্টমার প্রোডাক্ট। কাস্টমার প্রোডাক্ট এবং তোমার ভোগ্য পণ্য বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে তোমার চূড়ান্ত ভাবে ভোগ করার জন্য যে পণ্যটা ক্রয় করা হয় তাকেই কিন্তু ভোগ্য পণ্য বলা হয়। চূড়ান্ত ভোগের উপযোগী পণ্যকেই ভোগ্য পণ্য বলা হয়, ঠিক আছে। এখন এই পণ্য একেবারে ভোগের উপযোগী তোমার অবস্থায় কিন্তু বাজারে পরিবেশন করা হয়। বাজারে কিন্তু এটা উপস্থাপন করা হয় একেবারে ভোগ করার উপযোগী করে, কেমন এটা বোঝাচ্ছে এখানে। এবং ক্রেতা কিন্তু ক্রয় করার পরপরই এসব পণ্য ব্যক্তিগত বা পারিবারিক দরকারে কিন্তু ব্যবহার করতে পারে, ঠিক আছে। এখন দেখো, একজন মনীষীর সংজ্ঞা যদি আমরা বলি, যেমন ফিলিপ কটলার এবং তোমার জেরি আর্মস্ট্রং, উনি বলেছেন যে ভোগ্য পণ্য হচ্ছে সেসব পণ্য এবং সেবা যা চূড়ান্ত ক্রেতারা ব্যক্তিগত ভোগের জন্য ক্রয় করে, ঠিক আছে, ব্যক্তিগত ভোগের জন্য তারা ক্রয় করে। আচ্ছা, এবং আমরা যদি তোমার অধ্যাপক হলি ওনার সংজ্ঞাটা যদি আমরা আলোচনা করি তাহলে বলবো যে কোন ধরনের বাণিজ্যিক প্রক্রিয়াকরণ ছাড়া চূড়ান্ত ভোক্তা বা গ্রাহক বা যে ব্যবহারকারী সেই ব্যবহারকারী কর্তৃক তোমার ব্যবহৃত পণ্যকেই ভোগ্য পণ্য বলা হয়, ঠিক আছে। এখন এই ভোগ্য পণ্যের কিন্তু মানে সংজ্ঞা আলোচনা করলে আমরা কিন্তু বেশ কিছু বৈশিষ্ট্য এখানে আমরা দেখতে পাই। সেই বৈশিষ্ট্যগুলো কি কি? যেমন তোমার 1 নম্বরে আমরা বলতে পারি যে ভোগ্য পণ্য কিন্তু ক্রয় করা হয় শুধুমাত্র নিজস্ব ভোগের জন্য এবং ব্যবহার করার জন্য। তারপরে তোমার দ্বিতীয়ত আমরা বলতে পারি যে ভোগ্য পণ্য হচ্ছে এমন যেগুলো দৈনন্দিন জীবনে আমাদের প্রাত্যহিক জীবনে সবসময় কি প্রয়োজন হয় ক্রয় করার, ঠিক আছে। তারপরে এসব পণ্য ভোগের পূর্বে তোমার বাণিজ্যিক প্রসেস প্রয়োজন পড়ে না, সরাসরি কিন্তু ভোগ করা যায়, ঠিক আছে। এরপরে তোমার এরপরে আরেকটা বৈশিষ্ট্য আমরা বলতে পারি, যেমন ভোগ্য পণ্য মানুষের প্রতিদিন প্রয়োজন মিটিয়ে থাকে, ঠিক আছে। এরপরে এসব পণ্য কিন্তু ভোক্তারা তোমার ব্যবসা তোমার পূর্ণভাবে তোমার নিজের ভোগের জন্য তোমার ক্রয় করে, ব্যবসায়িক উদ্দেশ্য কিন্তু এখানে থাকে না, বুঝতে পেরেছো? ওকে, তাহলে আমরা পরিশেষে কি বলতে পারি? পরিশেষে বলতে পারি যে যেসব পণ্য দ্রব্য চূড়ান্ত ভোগ বা ব্যবহারের আগে প্রক্রিয়াকরণ ছাড়াই সাধারণ জীবনযাপন নির্বাহের আশায় তোমার ব্যক্তিগত বা পারিবারিক সদস্যদের সাথে সমতা বিধান করে তোমার কি করে উপকারিতা বা উপযোগ নিঃশেষ করে তাদেরকে কি ভোগ্যপণ্য বলে রূপ দেয়া যেতে পারে। অর্থাৎ ভোগ্যপণ্য বলতে এক কথায় যেটা আমরা বুঝি যে চূড়ান্ত ভাবে এবং নিজস্ব ব্যবহারের জন্য যে পণ্যটা তোমার বাজারে উপস্থাপন করা হয় এবং বাজার থেকে ক্রয় করা হয় তাকেই কিন্তু তোমার ভোগ্যপণ্য বলা হয়। ক্লিয়ার? বুঝতে পেরেছো তোমরা? জি ম্যাডাম। হ্যাঁ, রেসপন্স একটু করতে হবে, তা না হলে কিন্তু বুঝবো না যে ক্লাসে তোমরা আছো কি না নাকি, সেটাই, কারণ তোমরা তো ভিডিও অফ করে রেখেছো। আচ্ছা, এরপরে যেটা সেটা হচ্ছে
তোমার ভোগ্য পণ্যের বিপণন পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব। ভোগ্য পণ্যের বিপণন পদ্ধতিগুলো কি কি সেটা নিয়ে এখন আমরা আলোচনা করব। দেখো, তোমার ভোগ্য পণ্যের বিপণন পদ্ধতি কিন্তু মোটামুটি আমরা অনেকগুলোই দেখতে পাচ্ছি। যেমন ধরো 1 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে তোমার চাহিদা। 1 নাম্বার হচ্ছে চাহিদা। তো ভোগ্য পণ্যের বিপণনের জন্য কিন্তু কিছু বিষয় আমাদেরকে বিবেচনা করতে হবে অবশ্যই, তা না হলে আমরা সেগুলো তোমার ইয়ে করতে পারবো না। আরেকজন ক্লাসে ঢুকেছে, আচ্ছা, তা না হলে কিন্তু আমরা এগুলো তোমার সহজে ভাবে বাজারজাতকরণ করতে পারবো না। যেমন ধরো এখানে যেটা আছে যে 1 নম্বরে বলছে যে চাহিদা। চাহিদা বলতে, আচ্ছা তোমরা এই যে সবাই কিন্তু মিউট করে রাখো যদি কোনো প্রশ্ন না থাকে, কারণ অন্য জায়গা থেকে সাউন্ড আসতেছে, ঠিক আছে? কোনো জায়গা থেকে সাউন্ড আসতেছে, এজন্য তোমরা মিউট করে রাখো সবাই। ওকে, তাহলে দেখো, ভোক্তারা তোমার যেরকম পারিবারিক ভোগের লক্ষ্যে ক্রয় করে সেগুলোকে ভোগ্য পণ্য আমরা বলছি, যেমন চাল, ডাল, লবণ, হ্যাঁ, তারপরে তোমার কাগজ, কলম, সবই এগুলা হতে পারে। এখন ভোগ্য পণ্য বাজারজাত করার ক্ষেত্রে কিন্তু আমরা চাহিদা বিষয়টাকে অবশ্যই দেখব, ঠিক আছে? চাহিদা বিষয়টাকে আমরা বিবেচনা করব। চাহিদা বলতে এখানে তোমার যেটা বোঝাতে চাচ্ছে যে সব ধরনের ভোগ্য পণ্যের চাহিদার প্রকৃতি কিন্তু সমরূপ, ঠিক আছে? হ্যাঁ, যেটা আমরা এখন বলবো সেটা হচ্ছে এক এক পণ্যের চাহিদা কিন্তু এক এক রকম, বুঝতে পেরেছো? এখন তোমার কোন দেখা যায় নিত্য প্রয়োজনীয়, আবার কোন পণ্য দেখা যাচ্ছে যে কতটা মানে জরুরি নয়। ভোগ্য পণ্য সাধারণত তোমার এগুলো জরুরি পণ্য এবং আমাদের প্রাত্যহিক দৈনন্দিন জীবনে এগুলো অনেক বেশি দরকার হয়, সেজন্যই কিন্তু এই চাহিদা তোমার বিবেচনা করেই আমাদেরকে বাজারজাত করতে হবে। এরপরে যেটা আছে 2 নাম্বার, সেটা হচ্ছে ভোক্তাদের আয়। হ্যাঁ, ভোক্তাদের আয় কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এর উপরে কিন্তু নির্ভর করে আমাদের যে ভোগ্য পণ্যটা যে আমরা বিপণন করব, এই বিষয়টা নির্ভর করে, ঠিক আছে? আচ্ছা, তোমাদের কোনো একটা জায়গা থেকে সাউন্ড আসতেছে, আমি বলছি মিউট করে রাখো, যেখান থেকে সাউন্ড আসতেছে মিউট করো সেখানে। ওকে, হ্যাঁ, তাহলে ভোক্তাদের আয়ের উপরে নির্ভর করে যে ভোগ্য পণ্যের বিপণন পদ্ধতিটা কিরকম হয়। কোনো ভোক্তার আয় বেশি, আবার কোনো ভোক্তার আয় কি তোমার কম, ঠিক আছে? তাহলে দেখা যাচ্ছে যে তোমার ভোগ্য পণ্যের চাহিদা কেমন, সেই চাহিদার সাথেও তোমার আয়ের একটা সম্পর্ক আছে। শুধু চাহিদা থাকলেই হবে না, তোমার একটা সামর্থ্যের বিষয় আছে। হ্যাঁ, তো আমরা বলবো যে এজন্যই ভোক্তাদের আয়টা আমাদেরকে বিবেচনা করে অবশ্যই কি করতে হবে, ভোগ্য পণ্যের বিপণন বা বাজারজাত করতে হবে। এরপরে 3 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে তোমার বিপুল সরবরাহ। হ্যাঁ, বিপুল সরবরাহ। তোমার তার মানে কি, তোমার অধিকাংশ ভোগ্য পণ্য ক্রেতারা কিন্তু বারবার নিয়মিত ক্রয় করে, সেই কারণে কি বাজারে এই পণ্যের পর্যাপ্ত তোমার সরবরাহ থাকতে হবে, পর্যাপ্ত সরবরাহ থাকতে হবে। এই ধরনের চাহিদা সব সময় বেশি বিদ্যমান থাকে, এই কারণে সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখতে হবে, আবার কি নিয়মিত রাখতে হবে, ঠিক আছে? এরপরে যেটা আছে সেটা হচ্ছে চাহিদার পরিবর্তন। চাহিদার পরিবর্তন তার মানে কি, পণ্যের চাহিদা কিন্তু পরিবর্তন হওয়াটাই স্বাভাবিক। হ্যাঁ, দেখা যাচ্ছে যে তোমার ভোক্তার আয় এক এক রকম, রুচি এক এক রকম, জীবনযাত্রার মান পরিবর্তন হচ্ছে, তাদের অভ্যাস পরিবর্তন হচ্ছে, আর সেই কারণে এই তোমার দেখা যাচ্ছে তাদের চাহিদাও কি পরিবর্তন হয়ে যাচ্ছে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে প্রসার। প্রসার বলতে এখানে কি, তোমার ভোগ্য পণ্যের তোমার যে মার্কেটার তাদেরকে তার পণ্যটি অন্য প্রতিযোগীর চেয়ে কিন্তু ভালো প্রমাণ করতে হবে।
ঠিক আছে, ভালো প্রমাণ করতে হবে, যেমন বেশি বেশি বিজ্ঞাপন দেওয়া, তারপরে প্রচার করা, তাদের যে ভালো প্রচার দিকগুলো সেগুলোকে প্রচার করতে হবে, গণসংযোগ ঘটাতে হবে এই বিষয়গুলা। তারপরে মেলা প্রদর্শনী করতে পারে, প্রসার ঘটানোর কিন্তু অনেক পথ আছে। হ্যাঁ, তারপরে তোমার ম্যাগাজিনে দিতে পারে, পত্রিকায় দিতে পারে। হ্যাঁ, তারপরে এইসব বিভিন্ন উপায়ে কিন্তু বিজ্ঞাপন তারা প্রচার করতে পারবে। এরপরে 6 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে বন্টন প্রণালী। বন্টন প্রণালী বলতে কি বোঝাতে চাচ্ছে, যে তোমার ভোগ্য পণ্যের তোমার চাহিদা কি একেবারে গ্রাম পর্যন্ত, শহর থেকে গ্রাম পর্যন্ত কিন্তু বিস্তৃত। ঠিক আছে, এখন এই উৎপাদকের নিকট থেকে তোমার একবারে ভোক্তার কাছ পর্যন্ত পৌঁছানোটা কিন্তু অত সহজ প্রক্রিয়া নয়, এটা কিন্তু মোটামুটি কঠিন আছে। এই পণ্য বন্টনে বেশিরভাগ ক্ষেত্রেই কি লম্বা প্রণালী কিন্তু ব্যবহার করতে হয়। বুঝতে পেরেছো তোমরা? ওকে, এরপরে এবং এই বন্টন প্রণালী নিয়েও আমরা জানি যে মার্কেটিং এ তোমরা ভালো এর আগে পড়ে আসছো যে বন্টন প্রণালী এটা কিন্তু দীর্ঘ একটা প্রক্রিয়া, এবং সেখানে যেমন তোমার উৎপাদক, তারপরে পাইকার, তারপরে তোমার খুচরা বিক্রেতা, তারপরে ভোক্তা, এটা হচ্ছে একদম সহজ একটা যে প্রণালী সেটা আমি বললাম। যাই হোক, তারপরে যে পয়েন্ট আছে সেটা হচ্ছে ভোক্তার আচরণ। দেখো ভোক্তার আচরণ এখানে কি বলছে, সেখানে আমরা যেটা দেখব সেটা হচ্ছে তোমার ভোক্তার আচরণ বলতে এখানে বোঝাতে চাচ্ছে যে ভোক্তারা তাদের চাহিদা মেটানোর জন্য কিন্তু পণ্য ক্রয় করলেও তাদের ক্রয় আচরণ তোমার একাধিক সামাজিক, তোমার অর্থনৈতিক, মানসিক কারণ দ্বারা কিন্তু তোমার প্রভাবিত হয় বা প্রেষিত হয়। এখন তোমার পণ্য ক্রয়ের ক্ষেত্রে তোমার ভোক্তারা বিভিন্ন ধরনের আচরণ করে। ঠিক আছে, কেউ তোমার এক দামে বা কেউ দর কষাকষি করে পণ্য ক্রয় করতে পছন্দ করে, এক একজনের পছন্দ এক এক রকম। কাজেই পণ্যের বাজারজাতকরণের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা অবশ্যই চিন্তা করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে যেটা তোমার আছে সেটা হচ্ছে তোমার পেরিশিবিলিটি, যেমন তোমার পচনশীল যে পণ্যগুলো আছে, পণ্য যথার্থ সংরক্ষণ করে তার ব্যবহার কিন্তু তোমার দীর্ঘায়িত করা যায়। মানে দীর্ঘায়িত কিভাবে করা যায় সেটা হচ্ছে তোমার যেমন তোমার ফলমূল আছে, মাছ, মাংস, তরল দুধ, এগুলা পচনশীল যে পণ্যগুলো সেগুলোর তোমার হিমায়িতকরণের মাধ্যমে কিন্তু বহুদিন সেগুলোকে সংরক্ষণ করে রাখা যায় এবং ব্যবহার উপযোগী করে রাখা যায়। এসব পণ্য কিন্তু মার্কেটিং এর বেলায় ক্রেতাদের কাছে দ্রুত পণ্যটি পৌঁছানোর ব্যবস্থা করা কিন্তু অনেক বেশি জরুরি। ঠিক আছে, আচ্ছা, তারপরে যেটা আছে 9 নাম্বার সেটা হচ্ছে ব্র্যান্ড ও প্যাকেজিং। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, পণ্যের মোড়কীকরণ। পণ্যের তোমার মোড়কীকরণ এবং মোড়কীকরণ যেমন একটা বিষয়, এবং আধুনিক ও ব্র্যান্ড যদি পরিচিত হয়ে যায়, ঠিক আছে, তাহলে কিন্তু কি সেই পণ্য ভোগের প্রতি তোমার একটা বাড়তি আকর্ষণ সৃষ্টি হয়। বুঝতে পেরেছো তোমরা? এবং যেটা আমরা বলছিলাম যে বাজারজাতকারী বা মার্কেটার তার মানে পণ্যের ব্র্যান্ড ইমেজ একটা সৃষ্টি করতে হবে। সৃষ্টি করার জন্য তোমার অবশ্যই আরেকজন দেখা যায় ক্লাসে ঢুকেছে, সৃষ্টি করতে হবে এবং সেই জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং উন্নত মানের মোড়কীকরণের ব্যবস্থা করতে হবে। কারণ দেখা যাচ্ছে মোড়কীকরণ যদি উন্নত না হয় বা আকর্ষণীয় না হয় তাহলে কিন্তু আসলে কি, তাহলে কিন্তু যে মোড়কীকরণের কারণেও কিন্তু দেখা যাচ্ছে একটা আকর্ষণ সৃষ্টি হয়। ঠিক আছে, পণ্যের প্রতি একটা ক্রয় করার আগ্রহ সৃষ্টি হয়। আচ্ছা, তারপরে যেটা আছে 10 নাম্বার সেটা হচ্ছে মূল্য ও গুণগত মাত্রা। ঠিক আছে, তার মানে কি বাজারে বহু রকমের ভোগ্য পণ্যের উপস্থিতি আছে এবং ক্রেতারা কিন্তু পণ্যের গুণাগুণ এবং মূল্যের তুলনা করে, ঠিক আছে, তারা ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করে। তাই পণ্যের মূল্য যথাযথ বা যৌক্তিক উপায়ে কিন্তু নির্ণয় করতে হবে এবং তাদের ক্রয় সামর্থ্য চিন্তা করতে হবে, তাদের চাহিদাও চিন্তা করতে হবে এবং পণ্যের গুণগত মানের কথা চিন্তা করে, মানে সব বিষয়গুলো একত্রে সমন্বিত করে তারপরে কিন্তু মূল্যটা নির্ধারণ করতে হবে। এরপরে 11 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে ফ্যাশন বিচার।
তার মানে কি, ভোগ্য পণ্যের মধ্যে কিছু পণ্য আছে যেগুলোর ফ্যাশন এবং স্টাইল পরিবর্তনের সাথে সাথে তোমার বাজারজাতকারীকে প্রয়োজনীয় পরিবর্তন আনতে হয়। বিশেষ করে তোমার পোশাক আশাক পরিচ্ছদ, ঘড়ি, তারপরে তোমার সানগ্লাস, হ্যাঁ, অলংকার ইত্যাদি, এইসব ক্ষেত্রে বাজারজাতকারীকে নিত্য নতুন ফ্যাশনের তোমার সাথে কি মিল রেখে তোমার নতুন মডেলের পণ্য কিন্তু তাদেরকে প্রবর্তন করতে হয়। আচ্ছা, এরপরে যেটা আছে 12 নম্বরে, সেটা হচ্ছে বিক্রয় পরবর্তী সেবা। হ্যাঁ, বিক্রয় পরবর্তী সেবা বলতে এখানে কি বোঝাতে চাচ্ছে, যে কিছু কিছু পণ্য আছে যেগুলা মানে ভোক্তা বিক্রেতার কাছ থেকে তোমার বিক্রয়োত্তর সেবা আশা করে। কিরকম আশা করে দেখো, যে যেমন ঘড়ি, তারপর টেলিভিশন, ফ্রিজ, এয়ার কন্ডিশনার, এই যে জিনিসগুলো, হ্যাঁ, এই ধরনের পণ্যের মার্কেটারকে কিন্তু বিক্রয়োত্তর সেবা প্রচলন কিন্তু করতে হবে। ভোক্তারা তোমার পণ্য ক্রয় করতে তাহলে বেশি বেশি আগ্রহী হবে। ঠিক আছে? আচ্ছা, কারণ যেহেতু বাজার মার্কেট কিন্তু কম্পিটিশনের মার্কেট, বুঝতে পেরেছো? আচ্ছা, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন তাহলে আমরা চলে যাব অন্য আরেকটা টপিকসে, সেটা হচ্ছে হ্যালো, তোমরা এখন কি দেখতে পাচ্ছ একটু বলো তো? জি মিস। এখন কি দেখতে পাচ্ছ তাই বলো। সুবিধা পণ্য, শপিং পণ্য ও বিশিষ্ট পণ্যের মাঝে পার্থক্য। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সুবিধা পণ্য, শপিং পণ্য এবং বিশিষ্ট পণ্যের মাঝে পার্থক্যগুলো কি কি, আমরা সেটা পার্থক্যগুলো নিয়ে এখন আলোচনা করব। যেমন ধরো, পার্থক্য যদি আমরা বলি, তাহলে আমরা বলবো যে তোমার সুবিধা পণ্য হচ্ছে একরকম, আমরা এই সংজ্ঞাগুলো এর আগের ক্লাসে আমরা পড়েছি। তারপরে শপিং পণ্য কিরকম, বিশিষ্ট পণ্য কিরকম। যেমন ধরো তোমার এক নাম্বার যে পার্থক্যটা আছে সেটা হচ্ছে তোমার দোকানের তোমার অবস্থান। হ্যাঁ, দোকানের অবস্থান যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা যেটা বলবো, আচ্ছা তার আগে আমি তারপরেও তোমাদেরকে একটু স্মরণ করাই দিই যে বিষয়টা, যে সুবিধা পণ্যগুলো আসলে মানে কি ধরনের হয়ে থাকে। যেমন ধরো তোমার যেসব পণ্য তোমার ভোক্তার নিকটবর্তী অঞ্চল থেকে অপেক্ষাকৃত তোমার কম সময় এবং কম চেষ্টা করে, কম খরচ করে যদি তাৎক্ষণিকভাবে ক্রয় করা যায়, এই পণ্যগুলোই কিন্তু তোমার সুবিধা পণ্য। যেমন তোমার ব্রেড হতে পারে, বিস্কুট, চানাচুর, চাল, ডাল, হ্যাঁ, এইগুলা। তারপরে তোমার যেটা আছে যে শপিং পণ্য, যেমন তোমার পণ্য তোমার ভোক্তারা পূর্ব পরিকল্পনা মোতাবেক বিভিন্ন দোকান ঘুরে, ঠিক আছে, তোমার পণ্যের মূল্য, গুণাগুণ, সাইজ, ডিজাইন, এই সব বৈশিষ্ট্য তুলনা করে কিন্তু ক্রয় করে, সেগুলোকে কিন্তু তোমার শপিং পণ্য বলা হচ্ছে। আবার আরেকটা যেটা আছে সেটা হচ্ছে বিশিষ্ট পণ্য। বিশিষ্ট পণ্য বলতে কি বোঝায়, যেমন যেসব পণ্য চমকপ্রদ, তারপরে কি তোমার আধুনিক প্রযুক্তি দ্বারা তোমার অতি সহজে অন্য পণ্য থেকে তোমার যেগুলোকে আলাদা করা যায়, সেগুলাই কিন্তু বিশিষ্ট পণ্য। যেমন ধরো তোমার টয়োটা গাড়ি হতে পারে, হ্যাঁ, তারপর কোবরার সেন্ট হতে পারে, এই বিষয়গুলা এখানে বোঝাতে চাচ্ছে। তাহলে এর সংজ্ঞাগত, এই গেল সংজ্ঞাগত পার্থক্য। এরপরে যে পার্থক্যটা আছে সেটা হচ্ছে দোকানের অবস্থান, যেটা তোমার সুবিধা পণ্যের দোকান কিন্তু তোমার লোকালয়ে গড়ে ওঠে, একদম তোমার জনবহুল জায়গায়। আর শপিং পণ্যগুলো কিন্তু শপিং সেন্টারই থাকে আলাদা। হ্যাঁ, তোমরা যাও নিশ্চয়ই শপিং সেন্টার গুলোতে, এই জিনিসটা বোঝাচ্ছে আর কি এখানে। আর বিশিষ্ট পণ্য কি, বিশিষ্ট পণ্যের দোকানের সংখ্যা কিন্তু খুব কম, ঠিক আছে, এগুলা যেহেতু একটু ইয়ে হয় কম, তোমার অ্যাভেলেবেল বিক্রির যে হারটা সেটা থাকে অন্যান্য পণ্যের চেয়ে একটু কম। আচ্ছা, এরপরে যেটা আছে পার্থক্য, সেটা হচ্ছে একক প্রতি মূল্য কিরকম হয় এই তিনটা পণ্যের ক্ষেত্রে। একক প্রতি মূল্যের দেখা যায় যে সুবিধা পণ্যের কম থাকে একক প্রতি মূল্যটা, আবার শপিং পণ্যতে দেখা যাচ্ছে তুলনামূলকভাবে বেশি থাকে, আবার বিশিষ্ট পণ্যতে দেখা যাচ্ছে মূল্য সবচেয়ে বেশি থাকে। বুঝতে পেরেছো? এরপরে 3 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে সময় ও প্রচেষ্টা। সময় ও প্রচেষ্টা,
দেখো যেখানে এখানে বলতে চাচ্ছে যে সুবিধাপূর্ণ ক্রয়ের ক্ষেত্রে কিন্তু সময় প্রচেষ্টা কম লাগে, আর শপিং পণ্যের ক্ষেত্রে কিন্তু সময় প্রচেষ্টা এগুলা কিন্তু কি মানে অনেক বেশি ব্যয় হয়। আর বিশিষ্ট পণ্য ক্রয়ের ক্ষেত্রে কিন্তু প্রচেষ্টা সময় এগুলা সাধারণত একটু কমই লাগে। বুঝতে পেরেছো? এরপর 4 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে পরিকল্পনা। ঠিক আছে, পরিকল্পনা বলতে তোমার সুবিধা পণ্যের ক্ষেত্রে কিন্তু এরকম পরিকল্পনার কোনো দরকার হয় না, আর শপিং পণ্যের ক্ষেত্রে পূর্ব পরিকল্পনার মাধ্যমেই পণ্য ক্রয় করা হয়। আর বিশিষ্ট পণ্যের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে বৈশিষ্ট্যগুলো যেরকম এই ক্ষেত্রে পণ্য ক্রয় করা হয় বলে তোমার পরিকল্পনার কিন্তু তেমন একটা প্রয়োজন হয় না, বিশেষ বৈশিষ্ট্যের কারণেই। ঠিক আছে, কারণ তারা বিশেষ বৈশিষ্ট্যের কারণে তারা আকর্ষিত হয়েই পণ্য ক্রয় করে ফেলে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে চাহিদা। চাহিদা হচ্ছে এই সুবিধা পণ্যের চাহিদা কিন্তু নিয়মিত, হ্যাঁ, সবসময় থাকে। আর শপিং পণ্যের চাহিদা বাড়ানোর জন্য কিন্তু প্রচারণা চালাতে হয়। বুঝতে পেরেছো? আর তোমার বিশিষ্ট পণ্যের চাহিদা কিন্তু দেখা যাচ্ছে দাম বাড়লে চাহিদার তেমন পরিবর্তন হয় না। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে ক্রয়ের ঘনত্ব। যেমন ধরো সুবিধা পণ্যের ক্ষেত্রে কিন্তু পুনঃ পুনঃ বারবার ক্রয় করা হয়, আর শপিং পণ্যের ক্ষেত্রে বহুদিন পরে পরে দেখা যাচ্ছে পণ্য ক্রয় করা হচ্ছে। আর বিশিষ্ট পণ্যের ক্ষেত্রে দেখা যায় যে ক্রয়ের ঘনত্বটা আসলে এখানে কমই থাকে, হ্যাঁ, খুব কমই। এরপরে যেটা আছে সেটা হচ্ছে বন্টন। তোমার বন্টন প্রণালী সুবিধা পণ্যের ক্ষেত্রে কিন্তু দীর্ঘ হয়, আর শপিং পণ্যের ক্ষেত্রে কিন্তু তুলনামূলকভাবে আরো ছোট হয়। আর তোমার বিশিষ্ট পণ্যের বন্টন প্রণালী কিন্তু একেবারেই ছোট হয়। বুঝতে পেরেছো? এরপরে যেটা আছে পার্থক্যের বিষয় সেটা হচ্ছে তুলনা। হ্যাঁ, তুলনা বলতে কি বোঝাতে চাচ্ছে যে সুবিধা পণ্যের ক্ষেত্রে ক্রেতার পণ্যের দাম গুণাগুণ তেমন একটা যাচাই করে না, কিন্তু শপিং পণ্যের ক্ষেত্রে কিন্তু ব্র্যান্ড দেখে, গুণাগুণ, দাম, উপযোগিতা এই বিষয়গুলা দেখে। ঠিক আছে, এরপরে তোমার দেখা যাচ্ছে বিশিষ্ট পণ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে শুধু বিশেষ ব্র্যান্ড দেখেই তারা ক্রয় করে। ঠিক আছে, এরপরে হচ্ছে পার্থক্যের বিষয় বিক্রয়োত্তর সেবা। বিক্রয়োত্তর সেবা কি? সুবিধা পণ্যের ক্ষেত্রে বিক্রয়োত্তর সেবার কোনো প্রয়োজন হয় না, কিন্তু শপিং পণ্যের ক্ষেত্রে বিক্রয়োত্তর সেবা অবশ্যই লাগবে। আবার তোমার বিশিষ্ট পণ্যের ক্ষেত্রেও কিন্তু বিক্রয়োত্তর সেবা অবশ্যই লাগবে। ঠিক আছে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে ঝুঁকি। হ্যাঁ, সুবিধা পণ্যের ক্ষেত্রে ঝুঁকি কম, আর তোমার শপিং পণ্যের ক্ষেত্রে কিন্তু ঝুঁকি আরেকটু বেশি মোটামুটি। আর বিশিষ্ট পণ্যের ক্ষেত্রে পণ্যের গুণের দ্বারাই কিন্তু প্রভাবিত হয় পণ্যটা, সেই কারণে কিন্তু ঝুঁকিটাও এখানে আসলে কম থাকে, কারণ স্টুডেন্টরা কাস্টমাররা কিন্তু বুঝে শুনে আকর্ষিত হয়েই তারা কিন্তু ওখানে তেমন একটা দাম দরও করে না, পণ্য ক্রয় করে ফেলে। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে ফ্যাশনের তোমার প্রভাব। তার মানে কি, সুবিধা পণ্য তোমার ফ্যাশন দ্বারা প্রভাবিত হয় না, আর শপিং পণ্য ফ্যাশন দ্বারা প্রভাবিত হয়। আর বিশিষ্ট পণ্য কি, ক্রেতারা বিশেষ তোমার বৈশিষ্ট্যের কারণে তারা ক্রয় করে, এবং এটা এভাবেই কিন্তু প্রভাবিত হয়। আর এরপরে হচ্ছে ব্র্যান্ড আনুগত্য। তুলনামূলকভাবে কিন্তু সুবিধা পণ্যের ক্রেতারা তোমার দেখা যাচ্ছে ব্র্যান্ডের প্রতি কম অনুগত থাকে। আর তোমার শপিং পণ্যের ক্ষেত্রে ভোক্তাদের মাঝে আনুগত্য লক্ষ্য করা যায় অনেক বেশি। আর বিশিষ্ট পণ্যের ক্ষেত্রে ক্রেতাদের মাঝে তীব্র ব্র্যান্ড তোমার দেখা যাচ্ছে যে একটা ব্র্যান্ড নিয়ে যে একটা প্রতিযোগিতা এবং আকর্ষণ, এই বিষয়টা সবচেয়ে বেশি কাজ করে। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে জীবনের জন্য কিন্তু জরুরি। এখন যে পার্থক্যের বিষয়টা সেটা হচ্ছে সুবিধা পণ্য কিন্তু প্রতিদিন দরকার হয়, এটা জীবনের জন্য একেবারেই জরুরি। আর শপিং পণ্য যেটা জীবন ধারণের জন্য দেখা যাচ্ছে এই শপিং পণ্যটা একেবারে যে জরুরি তা না, অত বেশি না। আর বিশিষ্ট পণ্যটা হচ্ছে জীবন ধারণের জন্য খুবই মানে প্রয়োজন এরকম কিন্তু নয়। ঠিক আছে, সেরকম আসলে অতটা প্রয়োজন হয় না। আচ্ছা, তাহলে আমরা এতক্ষণ সুবিধাপূর্ণ, শপিং পণ্য এবং বিশিষ্ট পণ্যের পার্থক্যগুলো আমরা আলোচনা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এখন জি ম্যাম। তোমরা সবাই ভিডিওটা অন করো তো, সবাই। আমি যে গতকাল কিন্তু নোটিশে বলেছিলাম যে তোমরা
সবাই রোলের মানে রোলটা লিখে দিবা নামের পাশে, এতে আমার জন্য সুবিধা হয়, কিন্তু সবাই লিখে নাই, ঠিক আছে? আর আমি শোনা, আচ্ছা একান্তই যদি কারো খুব বেশি প্রবলেম থাকে তাহলে ভিডিও অন করার দরকার নেই, কারণ আমি তোমাদেরকে বলেছি যে ভিডিও অন করো, তাহলে এখানে আবার পার্টিসিপেন্ট একজন কমে গেল কেন? তোমাদের এত প্রবলেম হয় কেন ভিডিও অনের ক্ষেত্রে? এটা তো ক্লাস, এটা একটা ভালো বিষয়। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আরেকজন কে মানে ইয়ে হয়ে গেল, এই যে ছিল তোমার 14 জন, আরেকজন চলে গেল কেন? কোথায়? মানে ভিডিও কি অফ করে ফেলেছে? শো করতেছে না কেন? তোমরা সবাই এতে আসো মনিটরে। এই যে নামের পাশে নাম্বার রোলটা কিভাবে লিখবো? আমি তো আগে নাম লিখে ফেলছি, রোল লেখার কথা মনে ছিল না। আচ্ছা ঠিক আছে, এখন যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের হাতে টাইম একেবারেই শেষ। আচ্ছা তোমরা ইয়ে করো তো, প্রশ্ন দুইটা প্রশ্ন লিখে নাও। খাতা কলম আছে না? কালকেই কিন্তু বলেছিলাম আমি যে খাতা কলম তোমরা রাখবা। জি মিস। দুইটা প্রশ্ন দ্রুত লিখো। লিখো ভোক্তা বাজার ভোগ্যপণ্য কাকে বলে, ঠিক আছে? এবং ভোগ্যপণ্যের বিপণন পদ্ধতিগুলো কি কি, মানে আজকে যে ক্লাসে পড়ালাম। ভোগ্যপণ্য কাকে বলে? তাড়াতাড়ি করো, আমাদের ক্লাসের টাইম শেষ, লাইন কেটে যাবে। ভোগ্যপণ্য কাকে বলে? ভোগ্যপণ্য ভোগ্যপণ্যের বিপণন পদ্ধতিগুলো আলোচনা করো। বুঝতে পেরেছো? জি মিস। হ্যাঁ, লিখেছো সবাই? জি ম্যাম। জি। এখন কি করবা? এই যে প্রশ্নগুলো লিখে নিয়েছো, এগুলা কি করবা? আমাকে যে জাস্ট খালি পয়েন্ট গুলা লিখবা, যে উত্তরগুলো মানে যে বিপণন যে পদ্ধতি, এখানে শুধুমাত্র পয়েন্ট গুলা লিখবা এগুলো। আর ভোগ্যপণ্যের সংজ্ঞাটা তোমার 2-3 লাইনে লিখবা। আর যে পয়েন্ট গুলো আছে বিপণন পদ্ধতি, ওই সবগুলো পয়েন্ট তোমরা লিখবে। এগুলো লিখে আমার মেসেঞ্জারে পাঠাই দিও। আছে না? আমার মেসেঞ্জারের সাথে তোমরা কানেক্ট তো সবাই, তাই না? জি মিস। সবাই শুনতে পাচ্ছ? হ্যালো, শুনতে পাচ্ছ সবাই? জি মিস। হ্যাঁ, তাহলে জি কি মিস। বলেছি যে লেখাগুলো কি খাতায় লিখবো? সুন্দর করে একটা পেজে লিখে তারপরে তোমরা আমার মেসেঞ্জারে পাঠিয়ে দিবা। আমি তারপরে দেখে তোমাদেরকে ওটা ফিডব্যাক দিব। বুঝতে পেরেছো? সবাই কি বোঝা গেছে? ক্লিয়ার? জি মিস। আচ্ছা, আর আরেকটা বিষয়, এবং এটা কি আজকে রাত্রে অবশ্যই 11টার ভিতরে পাঠাবা। জি মিস। ঠিক আছে? কারণ এটা কিন্তু অত ব্যাপক কিছু না, ঠিক আছে? অল্প মার্কসের একটা পরীক্ষা। তো ভোগ্যপণ্য কাকে বলে এবং ভোগ্যপণ্যের যে বিপণন পদ্ধতি সেটা আলোচনা করো, এর উত্তর লিখে পাঠাই দিও, ঠিক আছে? আর আচ্ছা ঠিক আছে, তো আমাদের টাইম একেবারেই শেষ। আচ্ছা এক কাজ করো তোমরা, আচ্ছা এই যে আফসানা আক্তার, তোমার রোলটা একটু বলবে কি? আফসানা আক্তার, আনমিউট করো, রোলটা একটু বলবে? যারা রোল দাও নাই তারা কিন্তু আমার মেসেঞ্জারে পাঠাই দিও রোল, ঠিক আছে? তারপরেও এখন একটু বলো তো রোলটা দেখি। ম্যাম আমার রোল ম্যাম 2670। বুঝি না, 26 70। 70? জি জি। আচ্ছা 26 70। আচ্ছা, তারপরে এই যে সানজিদা আরেকজন আছে সানজিদা। হ্যালো, হ্যাঁ সানজিদা, তোমার রোলটা বলো তো। সানজিদা কি? শামসি। আচ্ছা আচ্ছা, 2690। 26 90।